এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ধরা পড়ার পর একে একে ধরা পড়ছে অনেক দুর্নীতিবাজ পুলিশ অফিসার। এবার দ্বিতীয় দফায় ফেঁসে গেল আরও ৩ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে পুলিশই যেন পুলিশের বড় শত্রু হয়ে উঠেছে। তো বেনজিরের কথা হচ্ছে যে আমি যেহেতু ধরা পড়ে গিয়েছি, কাজেই দুর্নীতি তো আমি একলা করিনি, কাজেই যত দুর্নীতিবাজ পুলিশ আছে সবার মুখোশ আমি ফাঁস করে দেব। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু। দর্শক, আইজিপি বেনজির আহমেদ ধরা খাওয়ার পর একে একে কিন্তু থলের বিড়াল ফাঁস হয়ে যাচ্ছে। পুলিশ সদস্যদের দুর্নীতি পুলিশ সদস্যরাই কিন্তু এবার ফাঁস করতেছে। আপনারা বুঝে দেখুন, একজন পুলিশের যদি কোনোভাবে দুর্নীতি ফাঁস হয়ে যায়, পরবর্তীতে ওই পুলিশ অফিসারের জানা মতে যত পুলিশ অফিসার আছে দুর্নীতি করে তাদেরকে সেই পুলিশ অফিসার ধরিয়ে দিচ্ছে। দর্শক, আবারও ৩ জন পুলিশ অফিসার কিন্তু ফেঁসে গেছে। আমরা তার পরিচয় সহ অন্য যত ডিটেলস আছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আশা করি সঙ্গেই থাকবেন যে কারা এই ৩ অফিসার, যে তারা আরও শত শত পুলিশ অফিসারকে ধরিয়ে দিচ্ছে। আপনারা জানলে অবশ্যই অবাক হবেন বা অবাক হচ্ছেন এই বিষয়টি দেখে। তো দর্শক, কথা আর নয়, চলুন। যাতে এই ধরনের ঢালাও রিপোর্ট যাতে করা না হয়, ঘটনা একদম অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে। গণমাধ্যমেও আজকে ভিন্ন ধরনের রিপোর্ট দেখা যাচ্ছে। আজকের পত্রিকা রিপোর্ট করেছে আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। এই যে পরিবর্তিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন হচ্ছে এই রিপোর্ট। আমি যেটি গেস করতে পারি, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য। এই ঘটনায় এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপ কমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে 12 জন ফেসবুকে পত্রিকায় একটা পোস্ট দেন একজন প্রবাসী। ওই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামের একটি লিঙ্কও শেয়ার করেন। সেখানে আসাদুজ্জামান মিয়ার ESAF ফর্ম তুলে দেওয়া হয়। এই ESAF ফর্ম হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা QR কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখার একজন ASI ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদের একজন কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়ি পাতা শাখার এক ASI কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজনকে ASI কে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন সদর দপ্তর কর্মকর্তা বলেন, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, চিঠিতে একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ 3 জন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে জানতে চেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তো যাই হোক, কিন্তু গণমাধ্যম তো বেশ কয়েকটি গণমাধ্যম তারা স্বাধীনভাবে বেশ তদন্ত করেছে যে কোথায় কোথায় সম্পদ আছে, তথ্য আছে। যদিও আসাদুজ্জামান মিয়ার বক্তব্য নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে, কিন্তু অন্যরাও পাশাপাশি বক্তব্য এবং অন্যান্য তথ্য দিয়েছে। এবং যেটি দুদকের আইনজীবী বলছেন যে এটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের পর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে জবাব দিতে হবে, এটি তার সম্পদ কিনা, অর্থাৎ পরিষ্কার করতে হবে। তো সব মিলিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুলিশের অভ্যন্তরে হয়তো দ্বন্দ্ব সংঘাতের প্রতিফলন হিসেবে এটি সামনে এসছে, কিন্তু এটি সত্য না মিথ্যা এটা আসলে যাচাই করা স্বাধীনভাবে কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পক্ষে সম্ভব না। এটি যদি স্বাধীন তদন্ত কমিশন দুদক
তারা তদন্ত করে, তাহলে বোঝা যাবে যে প্রকাশিত যেই তথ্য আর আসাদুজ্জামান মিয়ার বক্তব্য তার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, অথবা কোনটা সঠিক কোনটি ব্যাঠিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের ভিতর নিজেদের ঝগড়া, এবং পুলিশেরা যেভাবে নিজেদের দুর্নীতি নিজেরা ফাঁস করে দিচ্ছে। প্রথমতই বলে রাখি যে বেনজিরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের একটা গন্ডগোল হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে, সেই সূত্র ধরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো বেনজিরের সমস্ত যে দুর্নীতিগুলো বা যে বিভিন্ন সম্পদের তথ্য বা এই যে অবৈধ সম্পদের তথ্য এগুলো ফাঁস করে দিয়েছেন। তো এগুলো ফাঁস করে দেওয়ার পরে এখন বেনজির চিন্তা করলো যে যেহেতু আমি ফাঁস হয়ে গিয়েছি, ওই যে কথা আছে না, একটা শিয়ালের ল্যাস কাটা পড়লো, এখন সেই শিয়াল চায় যে সব শিয়ালেরই ল্যাস কাটা পড়ুক। তো বেনজিরের কথা হচ্ছে যে আমি যেহেতু ধরা পড়ে গিয়েছি, কাজেই দুর্নীতি তো আমি একলা করিনি, কাজেই যত দুর্নীতিবাজ পুলিশ আছে সবার মুখোশ আমি ফাঁস করে দেব। তো এই কারণেই বেনজির করতেছে কি, বেনজিরের যেই পুলিশের ভিতরে বেনজিরের যেই অনুগত গ্রুপটা আছে না, তারা কিন্তু সব একদম ফাইল পত্র গুটিয়ে এনে তারা বিভিন্ন পুলিশের ডাটা করতেছে, এবং এই সব কাজের সমন্বয় করতেছে বেনজিরের শ্বশুর বাড়ির লোকজন, ওই যে মির্জা ফ্যামিলি আছে না শ্বশুর বাড়ির লোকজন, তারা এগুলো করতেছে। ওইসব পুলিশেরা মিলে তদন্ত করে তারা এইভাবে যে দুর্নীতিবাজ পুলিশ আছে ওদের একটা তালিকা তৈরি করতেছে, এবং আমি ধারণা করতেছি যে এই কাজে বেনজিরকে সহায়তা করতেছে এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এরা সব তথ্য মিলে এইসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদেরকে ধরিয়ে দিচ্ছে। বেনজিরের পরে আপনারা জানেন যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিভিন্ন অপকর্ম এসেছে, এবং সাবেক ডিআইজি শহীদুল হকেরটাও লাইনে আছে। তো প্রিয় দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রতিবেদন। শুরুতেই দেখেছি আমরা ফিরোজ স্যারের একটা প্রতিবেদন, যেখানে তিনি খুবই খোলাখুলিভাবেই তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। তারপর আমরা দেখেছি কাজী হিমায়তুদ্দিন মিশন স্যারের একটা মন্তব্য। দর্শক, এসব বিষয় দেখে আপনাদের কি মনে হচ্ছে, আরও কি রাঘব বোয়ালের সন্ধান পাওয়া সম্ভব? পরপর অনেকেই কিন্তু ধরা খেয়ে গেছে। আপনারা একটু হিসেব করে নেবেন আপনাদের জানা মতে কতজন ধরা খেয়েছে। 4-5 জন কিন্তু ইতিমধ্যে ধরা খেয়ে গেছে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।